আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরানের পরমাণু অস্ত্র ঠেকাবে না যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব বিমান থেকে মার্কিন স্থলবাহিনীর ওপর ঐতিহাসিক হামলা। আরও জানিয়ে দিব সৌদিতে ঝড় তুলছে ইয়েমেনের মিসাইল ড্রোন। এবং সর্বশেষে জানিয়ে দিব আজকের আন্তর্জাতিক সব খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ওয়াশিংটনের ক্যাপিটাল হিল কিংবা পেন্টাগনের শীর্ষ সিকিউর ব্রিফিং রুম, বাইরে শান্ত নীরবতা হলেও ভেতরে তখন তীব্র স্নায়ুচাপ। পেন্টাগনের সুউচ্চ স্ক্রিনে জ্বলজ্বল করছে দুটি দৃশ্য। একদিকে ইরানের নাতানজ ও ফোর্দোর মাটির শত ফুট গভীরে নিঃশব্দে ঘুরতে থাকা হাজার হাজার উন্নত ক্যাসকেড সেন্ট্রিফিউজ, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে থমকে দাঁড়ানো বিশালাকার সব তেলের ট্যাঙ্কার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন লাইভ ক্যামেরার সামনে এসে চরম বরফ শীতল কণ্ঠে ঘোষণা করলেন, আমেরিকানদের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখাই আমাদের প্রথম লক্ষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো দ্বিতীয় অগ্রাধিকার, তখন পশ্চিমা রাজনীতির চাকা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে জিরো নিউক্লিয়ার ইরান জপে বিশ্ব শাসন করেছে, তারা আজ খোদ স্বীকার করছে তেলের দাম পারমাণবিক বোমার চেয়েও বেশি স্পর্শকাতর। ইরান পারমাণবিক বোমা বানানো থেকে আসলে আর কত দূরে দাঁড়িয়ে আছে? পদার্থবিজ্ঞানের সোজা হিসেব বলে একটি পারমাণবিক বোমা বানানোর সবচেয়ে কঠিন কাজ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট। প্রাকৃতিক ইউরেনিয়ামে অস্ত্র তৈরির যোগ্য ইউরেনিয়াম 235 থাকে মাত্র 0.7%। একে ঘুরিয়ে ঘুরিয়ে 90% নিয়ে যাওয়াটাই হলো আসল ম্যাজিক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্লেষণ করলে মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইতিমধ্যেই 60% পৌঁছে দিয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি 20% থেকে 60% পৌঁছানো যতটা কঠিন, 60% থেকে পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% পৌঁছানো তার চেয়ে বহুগুণ সহজ ও দ্রুত গতির। গোয়েন্দা পরিভাষায় এটাকে বলা হয় ব্রেক আউট টাইম, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রথম একটি বোমার জন্য প্রয়োজনীয় 90% ইউরেনিয়াম তৈরি করতে যে সময় লাগে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিসাব বলছে ইরানের বর্তমান ব্রেকআউট টাইম কোনো মাস বা বছর নয়, মাত্র 1 থেকে 2 সপ্তাহ। তেহরান যদি আজ রাতে নির্দেশ দেয়, তবে আগামী 10 থেকে 14 দিনের মধ্যে তাদের হাতে প্রস্তুত হয়ে যাবে অন্তত 5 থেকে 6টি পারমাণবিক বোমার যোগ্য গ্রেড 90 ইউরেনিয়াম। ইউরেনিয়াম পেলেই কি বোমা হয়? সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া মানে রাতারাতি আকাশে মাশরুম ক্লাউড তৈরি হওয়া নয়। এরপরের দ্বিতীয় এবং সবচেয়ে জটিল ধাপ হলো উইপোনাইজেশন, অর্থাৎ সেই ইউরেনিয়ামকে একটি কার্যকর বোমায় রূপান্তর করা এবং তাকে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো রূপ দেয়া। একটি পারমাণবিক ওয়ারহেডের ভেতরে ইউরেনিয়ামকে অতি ক্ষুদ্র সময়ের মধ্যে সংকুচিত করে শৃঙ্খল বিক্রিয়া ঘটানোর জন্য অত্যন্ত নিখুঁত ডেটনেটর ও ইমপ্লোশন মেকানিজম লাগে। 2000 সালের গোড়ার দিকে ইরান আমাদ প্রজেক্টের অধীনে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করেছিল। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা সেই গোপন ব্লুপ্রিন্ট তেহরানের গোপন ভল্টে অত্যন্ত সতর্কতায় সংরক্ষিত আছে। এই ওয়ারহেড তৈরি, অ্যাসেম্বলি এবং ক্ষেপণাস্ত্রের উপযোগী করতে ইরানের সময় লাগতে পারে 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর। তবে বিশেষজ্ঞদের ঘুম হারাম করে দিচ্ছে আরেকটি সম্ভাবনা, ডার্টি বোম বা অপরীক্ষিত দ্রুতগতির কোনো ডিভাইসের কৌশল। চরম সংকটে পড়লে ইরান কৌশলগত সুবিধার জন্য কোনো প্রকার আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই পারমাণবিক সক্ষমতা জাহির করতে পারে। বোমা তো তৈরি হলো, কিন্তু তা লক্ষ্যবস্তুতে পাঠাবে কিভাবে? ইরানের হাতে রয়েছে খোরামশার 4 এবং ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিমিষেই আঘাত হানতে সক্ষম। অর্থাৎ তেহরান যদি ওয়ারহেড প্রস্তুত করে ফেলে, তবে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলের যে কোনো প্রান্ত ইরানের মিসাইলের আওতাভুক্ত হতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। 70 বছরের ইতিহাস ভেঙে দিল ইরান। পুরনো F-5 উড়ে এসে মার্কিন ঘাঁটিতে বোমা। লজ্জায় মার্কিন বিমান বাহিনীর সাবেক প্রধান। যে আমেরিকা গত 7 দশক ধরে শত্রু বিমানকে তার স্থলবাহিনীর কাছে পৌঁছাতেই দেয়নি, সেই আমেরিকার একটি ঘাঁটিতে কিভাবে শত্রুর যুদ্ধ বিমান এসে বোমা ফেলে চলে গেল?
1953 সালের কোরিয়ান যুদ্ধের পর থেকে মার্কিন স্থলবাহিনীর ওপর শত্রু বিমানের হামলার ঘটনা অত্যন্ত বিরল। ভিয়েতনামে মার্কিন ঘাঁটিতে রকেট, মর্টার ও স্থলভিত্তিক হামলা হয়েছে। ইরাক ও আফগানিস্তানেও মার্কিন বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। কিন্তু শত্রু যুদ্ধ বিমান এসে মার্কিন স্থলবাহিনীকে বোমা মেরে চলে যাবে? রাত তখন গভীর, কুয়েতের আকাশে নিস্তব্ধতা। মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিং জুড়ে তখন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। রাডার সক্রিয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক, চারপাশে হাজার হাজার মার্কিন সেনা। হঠাৎ আকাশের অন্ধকার চিরে খুব নিচ দিয়ে ছুটে এলো 3টি যুদ্ধ বিমান। এতটাই নিচ দিয়ে যে কোথাও কোথাও তারা বিদ্যুতের তারের নিচ দিয়েও উড়ে গেল। বিমানগুলো কোনো আধুনিক স্টেলথ ফাইটার নয়, কোনো F-35 নয়, কোনো F-22 নয়, বরং প্রায় 5 দশক পুরনো আমেরিকান প্রযুক্তিরই এক যুদ্ধ বিমান F-5 টাইগার। কিন্তু এবার সেই পুরনো বিমানই উড়ে এলো আমেরিকার বিরুদ্ধে। আর তারপর মার্কিন সামরিক ঘাঁটির ওপর শুরু হলো বোমা বর্ষণ। এটি এমন একটি ঘটনা যা আমেরিকার 7 দশকের আকাশ আধিপত্যের ইতিহাসে বিরল এক দাগ তৈরি করেছে। সাবেক মার্কিন এয়ারফোর্স জেনারেল গ্লেন ভ্যান হার্ক পরে বলেছিলেন, একজন এয়ারম্যান হিসেবে আমার কাছে এটা বলা সত্যি বিব্রতকর যে এমন ঘটনা ঘটেছে। কিন্তু কিভাবে প্রায় 50 বছরের পুরনো 3টি F-5 এত শক্তিশালী মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে কুয়েতে ঢুকে পড়ল? আরো বড় প্রশ্ন, তারা বোমা ফেলে নিরাপদে ফিরে গেল কিভাবে? 28 ফেব্রুয়ারি সেদিন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। ইরানের সামরিক স্থাপনা, কমান্ড কাঠামো এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাতের পর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতায় চলে যায়। ইরানের পাল্টা আক্রমণ শুরু হয়, কিন্তু ইরান শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ব্যবহার করেই থেমে থাকেনি। 1 মার্চ 3টি ইরানি F-5 আকাশে ওঠে। তাদের লক্ষ্য ছিল কুয়েতের ক্যাম্প বুহরিং, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি। সর্বোচ্চ সক্ষমতায় এখানে প্রায় 14,000 সেনা থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু ইরানি পাইলটদের পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। তারা জানতেন ওপর দিয়ে গেলে রাডারে ধরা পড়বে। তাই তারা আকাশের দিকে উঠলেন না, বরং মাটির সঙ্গে প্রায় লেগে থাকা অবস্থায় উঠতে শুরু করলেন। ইরানি কমান্ডারের বর্ণনা অনুযায়ী কোনো কোনো পর্যায়ে তারা 50 ফুটেরও নিচে উড়েছিলেন। একটি যুদ্ধ বিমান ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে ছুটছে, আর সেটি উঠছে বিদ্যুতের তারের নিচ দিয়ে। রেডিও নীরব, কোনো যোগাযোগ নেই, কোনো অপ্রয়োজনীয় সিগন্যাল নেই। পথে প্রতিবেশী দেশের জলসীমার কাছ দিয়েও তারা এগিয়ে যায়, এমনকি 2 জাহাজের মাঝ দিয়েও উড়ে যাওয়ার দাবি করা হয়েছে। তারপর লক্ষ্য সামনে, ক্যাম্প বুহরিং। মার্কিন ঘাঁটির চারপাশে ছিল স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং আঞ্চলিক নজরদারি নেটওয়ার্ক। তারপরও 3টি পুরনো F-5 ঘাঁটির কাছে পৌঁছে গেল। শুরু হলো বোমা বর্ষণ। ঘাঁটির ভেতরে তখন তৈরি হলো বিশৃঙ্খলা। এরপর ঘটে আরো নাটকীয় ঘটনা। ইরানি পাইলটদের দাবি অনুযায়ী পাল্টা আক্রমণের জন্য মার্কিন F-15 আকাশে উঠেছিল, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থা ওই মার্কিন বিমানগুলোকে শত্রু হিসেবে শনাক্ত করে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছিল সৌদি এবং তার দোসররা। জবাব দিতেও একটু দেরি করেনি ইরানি বন্ধুরা। নাজরানের সৌদি আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি যুদ্ধ বিমানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এই হামলা চালিয়েছে যোদ্ধারা। শুধু তাই নয়, নতুন বিধ্বংসী হামলায় কেঁপে উঠেছে মোখা। ইয়েমেনের টানা আক্রমণে নতুন রক্তক্ষয়ী সংঘাতের মুখোমুখি এই মধ্যপ্রাচ্য। মিসাইল আর ড্রোনের তাণ্ডবে দিশাহারা মধ্যপ্রাচ্যের শক্তিধর তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। তেল স্থাপনা থেকে বিমানবন্দর কোথাও বাদ রাখছে না ইয়েমেনি যোদ্ধারা। দাউ দাউ করে চলছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ এসব স্থাপনা। লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোখায় 6টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে ইরান সমর্থিত ইয়েমেন বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন বেসামরিক নাগরিক। ইয়েমেন জানিয়েছে মোখা বন্দরের একাধিক অর্থনৈতিক ও সামুদ্রিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেন। হামলায় পুরোপুরি পুড়ে গেছে কয়েকটি মাছ ধরার ট্রলার। নিখোঁজ আছেন 2 জন নাবিক। হামলার দায় স্বীকার করে ইয়েমেন বাহিনী বলেছে, বন্দর এলাকায় থাকা সৌদি সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ এবং যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেন যোদ্ধারা। পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ইয়েমেন বারবার বলে আসছে, সৌদি আগ্রাসন মোকাবেলায় পুরোপুরি
প্রস্তুত সশস্ত্র বাহিনী। সৌদি সেনাবাহিনীর অতিরিক্ত সৈন্যদের লক্ষ্যবস্তু করছে যোদ্ধারা। এমনকি লোহিত সাগরেও সতর্ক দৃষ্টি রাখছে ইয়েমেন। সংগঠনটি তো হুঁশিয়ারি দিয়েই রেখেছে যে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ হামলা শুরু করলে রিয়াদের তেল ক্ষেত্র, বিদ্যুৎ অবকাঠামো, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং বিমানবন্দরকে করবে লক্ষ্যবস্তু। যদিও ইয়েমেনের দাবি, এখন পর্যন্ত ইয়েমেনের চালানো সবগুলো হামলায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে রিয়াদ। 2014 সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা দখল করে আসছে বাহিনী। এরপর থেকেই দেশটিতে চলছে গৃহযুদ্ধ। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বড় আকারের যুদ্ধ থমকে থাকলেও আসেনি কোনো স্থায়ী সমাধান। সম্প্রতি লোহিত সাগর ও মোখা বন্দরে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে পাল্টাপাল্টি হামলায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। ইরানের পর সৌদি ইয়েমেন সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই যুদ্ধে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্র থাকলেও ইরান যুদ্ধে জড়িয়ে সর্বশান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি ইরানের কাছেই নতজানু হতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র? কিন্তু এত বড় সামরিক বাহিনী থাকার পরও কেন তেহরানের কাছেই পরাজিত হলো মার্কিনীরা? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই যেন ব্যস্ত পশ্চিমারা। এরই মাঝে জানা গেছে, টানা প্রায় 5 মাস ধরে চলা ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমের 80% ফুরিয়ে গেছে। একই সাথে ইরান জানিয়ে দিয়েছে, নতুন এক ধরনের মিসাইল তৈরি করে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এখন তাহলে কি হবে মার্কিন সামরিক বাহিনীর? প্রশ্ন হলো, হঠাৎ করেই IRGCর প্রধান মেজর জেনারেল আহমেদ ভাহিদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুঙ্কার কেন দিলেন? টানা প্রায় 5 মাসের সাম্প্রতিক ওই যুদ্ধই প্রমাণ করেছে ইরানের সামরিক বাহিনীর শক্তি এবং মনোবল ঠিক কতটা প্রখর। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে এমন কোন শক্তিশালী অস্ত্র আনতে ছাড় দেয়নি যুক্তরাষ্ট্র যার অভাবে পিছিয়ে থাকবে দেশটির সামরিক বাহিনী। কিন্তু মার্কিনীদের এত শক্তি প্রয়োগের পরও মাথা উঁচু করে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের শক্ত ভিত্তি গেড়েছে ইরান। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দম্ভে রীতিমতো পানি ঢেলে দিয়েছে তেহরান। সম্প্রতি আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে থাকা প্যাট্রিয়ট মডেলের মোট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রায় 80% নাকি ফুরিয়ে গেছে, যার ফলে ব্যাপক নিরাপত্তাহীনতায় রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক আস্তানাগুলো। সম্ভাব্য যুদ্ধে ইরানের পাল্টা হামলা ঠেকাতে যে আরো হিমশিম অবস্থায় পড়বে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, সে শঙ্কার তথ্যই এখন ট্রাম্পের টেবিলে রেখেছে তারই গোয়েন্দারা। তাই তো বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়ার দুঃসাহস হয়তো দেখাবে না যুক্তরাষ্ট্র। এদিকে সাম্প্রতিক যুদ্ধে মার্কিনীদের চূড়ান্তভাবে পরাস্ত করেছে ইরান, এমনটি জানিয়ে IRGCর প্রধান মেজর জেনারেল আহমেদ ভাহিদি বেশ জোর গলাতেই বলেছেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আমাদের সেনারা ঘাবড়ে যায়নি। ইরানিদের সহায়তায় যুদ্ধের ময়দানে দক্ষতা দেখিয়েছে আমাদের সামরিক বাহিনী। সফল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক মিশন পরিচালনার মাধ্যমে বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নতজানু স্বীকার করিয়েছে ইরান। 15 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও সাম্প্রতিক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে সেই যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক শক্তিকে বিলীন করতে পেরেছে তার বাহিনী, কিন্তু প্রকৃত চিত্র আসলে কি বলছে? মার্কিনীদের অবাক করে দিয়ে বিশেষ ধরনের মিসাইল তৈরি করে ফেলেছে ইরান, যাতে আছে আরো 2টি ক্ষেপণাস্ত্রের শক্তি। জানা গেছে, হাস কাশেম বুস্টার নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে IRGCর বহরে। ফাত্তা-1 এবং খাইবার শেখান মিসাইলের হামলা চালানোর রেঞ্জ ও ওয়ারহেড বহনের সক্ষমতা একত্রিত করে হাজ কাশেম বুস্টার তৈরি করেছে ইরান, যার মাধ্যমে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে পূর্বের চেয়েও নির্ভুলভাবে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে তেহরান।
শুধু তাই নয়, মার্কিনীদের বিরুদ্ধে তুমুল যুদ্ধের মাঝেও অত্যাধুনিক অস্ত্র তৈরিতে মোটেও ছাড় দেয়নি ইরান, এমন তথ্যই সম্প্রতি জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরির ইঙ্গিতও দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে সম্প্রতি আইআরজিসির প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য আইআরজিসিকে সক্ষমতা অর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে।